কোশ্চেন নাম্বার 1 দেখো, এটা আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করব। 2 kg block by applying a constant vertical force after lifting a height 20 meter, speed of the block is 5 meter per second. এবারে find the work done by you during this time interval and what is the work done against gravity during this time interval. আচ্ছা, বিষয়টা হচ্ছে যে অ্যাপ্লাইড ফোর্সটা কনস্ট্যান্ট বলে দেওয়া আছে, আর ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে এমজি। তাহলে এমজি এবং এফ এর মধ্যে কে বেশি বলে মনে হয়? আচ্ছা, এফ গ্রেটার দেন এমজি। ফলত ওয়ার্ক ডান বাই ইউ এটা হয়ে যাবে এফ ইন্টু এইচ, আর ওয়ার্ক ডান अगेंस्ट গ্র্যাভিটি সেটা হয়ে যাবে মাইনাস এমজিএইচ। তো বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে একটা ওয়ার্ক ডান হচ্ছে, তো এইটা ইকুয়াল টু আমরা হাফ এমভি স্কোয়ার লিখছি। তো ইনিশিয়াল ভেলোসিটি ওর 0 ছিল, ফলত আমাদের কাছে এখানে যে ইনফরমেশন গুলো আছে, এফ ইন্টু এইচ ইজ ইকুয়াল টু এমজিএইচ প্লাস হাফ এমভি স্কোয়ার, সেখান থেকে এফ ইকুয়াল টু এমজি প্লাস এম ইন্টু ভি স্কোয়ার বাই 2h। তো এমজি তো জানা আছে 20 নিউটন, মাস হচ্ছে 2, আর গেইন ইন ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে 25 2। আর হাইটটা কত বলে দিয়েছে? হাইট কত বলে দিয়েছিল? 20. তাহলে লিফটিং ফোর্সটা কত? আচ্ছা, আমাদের বোধহয় তোমার এই ওয়ার্ক ডান বাই ইউ বলেছে, তাই না? তাহলে লিফটিং ফোর্স না বার করলেও হবে। যাই হোক, আমরা তাহলে এই স্টেজ থেকেই আনসারটা পেয়ে যাব। এমজিএইচটা কত আসছে? এমজি হচ্ছে 20, আর হাইটও হচ্ছে 20, আর গেইন ইন কাইনেটিক এনার্জি হাফ ইন্টু 2 ইন্টু, আর ভি স্কোয়ার মানে হচ্ছে তোমার 25। তাহলে এটা কত এসে গেল? 400 প্লাস 25। তাহলে ওয়ার্ক ডান বাই ইউ কত? 425 জুল। আর গ্র্যাভিটেশনাল ফোর্স ডাউনওয়ার্ড, তো তার মানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স এটাকে তুমি এমজিএইচ মাইনাস এমজিএইচ লিখছো। তো এটা বুঝতেই পারছো যে এটা তোমার -400 আসবে। করে না। আচ্ছা, এবার কারোর কিছু বক্তব্য থাকলে বলতে পারো, এগ্রি বা ডিসএগ্রি যদি করে থাকো। আচ্ছা স্যার, স্যার এখানে তো বলেছে যে স্পিড অফ দ্য ব্লক 5 মিটার পার সেকেন্ড, কিন্তু ইউ যে 0 সেটা তো বলে দেয়নি। না, এটা তুমি একটা মানে সিচুয়েশন থেকে এটা বুঝতে হবে। ইউ অবজার্ভ আফটার লিফটিং আ হাইট 20 মিটার, স্পিড অফ দ্য ব্লক ইজ 5 মিটার পার সেকেন্ড। লিফট করার পর দেখলে ব্লকের স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা স্যার। হ্যাঁ, ইনিশিয়াল ভেলোসিটি ওর 0ই ধরতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে কোয়েশ্চেন নাম্বার 2 তে আসা যাক।
A block of mass 10 kg is placed on a horizontal floor. When 100 Newton horizontal force is applied on the block, observed horizontal acceleration is 5 meter per second square. What will be the acceleration when applied horizontal force is 70 Newton? তো এই ক্ষেত্রে 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও ওর অ্যাক্সেলারেশন কত হয়েছে? 5 মিটার পার সেকেন্ড। তার মানে অ্যাপ্লাইড ফোর্স কত? অ্যাপ্লাইড ফোর্স কত? 100 নিউটন। কিন্তু নেট ফোর্স কত? 100 নিউটন মাইনাস ফ্রিকশনাল ফোর্স। নেট ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো? কি হ্যাঁ স্যার। নেট ফোর্সের ফর্মুলা কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে 10 আর অবজার্ভড অ্যাক্সেলারেশন হচ্ছে 5, তাহলে এটা কত আসবে? 50 নিউটন। বলো তো। এবার আমরা তাহলে কি লিখতে পারবো? এবার তাহলে ফ্রিকশন ফোর্সের প্রেজেন্স ধরতে হবে। তাহলে এফ এ মাইনাস স্মল এফ ইকুয়াল টু 50। তাহলে স্মল এফ ইকুয়াল টু কত? অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ফ্রিকশন। এই স্মল এফ হচ্ছে অ্যাপ্লাইড, এই যে এফ এ মাইনাস 50, তাহলে এফ এটা কত? এফ এটা হচ্ছে 100, তার মানে ফ্রিকশন ফোর্স হচ্ছে 50 নিউটন। এর পরবর্তীকালে তাহলে আমরা কি করব? অবজার্ভড অ্যাক্সেলারেশন উইল বি অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ফ্রিকশন ফোর্স ডিভাইডেড বাই মাস, অর্থাৎ কিনা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হলো? এটাতে আপত্তি নিতে পারো? না স্যার। এরপরে এটা তো খুব কমন কোয়েশ্চেন। ইন এ ক্রিকেট ম্যাচ আ ব্যাটসম্যান hits a straight drive with speed of 5 meter per second. Incoming ball is also with moving incoming ball is also moving with a speed of 5 meter per second. Mass of the ball 200 gram. Contact time between ball and the bat is 0.02 second. What is the average force exerted by the cricket bat on the ball? তার মানে এইটা হচ্ছে তোমার চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম ইন্টারভাল। তো ন্যাচারালি চেঞ্জ ইন মোমেন্টাম যেহেতু তোমার ভেক্টর, এখানে ডিরেকশনটাকে কনসিডার করতে হবে। তাহলে আমরা এরকম ভাবে যদি ভাবি যে এই দিকটা হচ্ছে এমইউ আর এই দিকটা হচ্ছে এমভি, তাহলে এমভিটাকে আমরা পজিটিভ ভাবছি। আচ্ছা, তুমি আগে এটাকে লিখবে বাই অ্যাপ্লাইং দিস ফর্মুলা, তারপর লিখবে এফ ইকুয়াল টু এটা। তাহলে ইফেক্টিভলি এটা কি হয়ে যাবে? এমভি প্লাস এমইউ ডিভাইডেড বাই টি। মাস হচ্ছে তোমার 200 গ্রাম মানে 0.2 কেজি, তাহলে 5 প্লাস 5, আর টাইম ইন্টারভাল হচ্ছে তোমার 0.02 সেকেন্ড। তাহলে এটা কত আসছে? 100 নিউটন কি? হ্যাঁ স্যার 100 ইয়েস। নেক্সট, a solid glass paperweight of radius 5 centimeter is put on a small ink mark on your notebook with center of the hemisphere right on the ink mark. Draw a diagram when the ink mark is observed from above the paperweight
If the hemisphere is inverted, draw the corresponding ray diagram. আচ্ছা, যদি এটা তোমার এরকম ভাবে থাকে আর ইঙ্ক মার্কটা এখানে থাকে, তাহলে এখানে কোনো শিফট হবে না, তাই তো? বুঝতে পারছো তো? কি নর্মাল ইন্সিডেন্স হবে তো? হ্যাঁ কিন্তু এটা যদি এরকম ইনভার্টেড থাকে, তাহলে সেই ক্ষেত্রে একমাত্র ভার্টিক্যালি যেটা বেরোবে সেটাই সোজা থাকবে, আর বাকি যেগুলো একটা সার্টেন অ্যাঙ্গেল করে বেরোবে তারা বেন্ড হয়ে যাবে। হলো? হয়েছে তো? আচ্ছা, ball of mass 100 gram is thrown vertically upward with a speed 100 meter per second. Neglecting the air resistance, draw acceleration time graph. তাহলে এটার অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ কেমন হবে? এখানে নেগেটিভ অ্যাক্সেলারেশন থ্রু আউট, তাই তো? কি বলো? হ্যাঁ স্যার এখানে Yes. অ্যাক্সেলারেশনটা থ্রু আউট নেগেটিভ অ্যাক্সেলারেশন, সুতরাং তুমি এইরকম একটা গ্রাফ আঁকতে পারো। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, এইটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ, আর ফাইন্ড ডিসপ্লেসমেন্ট এন্ড ডিস্টেন্স কভার্ড ফ্রম 15th টু 5th টু 15th সেকেন্ড। তো কোন সময় ভেলোসিটিটা 0 হবে? হাইয়েস্ট পয়েন্টে উঠে স্যার 10 আসছে ওটা। যেটা 10 আসবে। তো এগুলো ক্লাস 9-এ পড়ার সময় আমরা বহুবার করেছি। আর আলটিমেটলি গ্রাউন্ডে ফিরে আসবে এটা তোমার 20 সেকেন্ডে। এবার 5 সেকেন্ড এবং 15 সেকেন্ড, দুটো সেকেন্ডেই ওর ভার্টিক্যাল হাইটটা সেম থাকবে, তাই তো? Yes. মনে পড়ে তো? ওই যে এস ইকুয়াল টু যদি আমরা ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এই অবধি নিয়ে চলে আসি, এবার ইউ এর জায়গায় আমরা কত বসাচ্ছি? 100। টি এর জায়গায় আমরা কত বসাবো? 5 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 5 এর স্কোয়ার। এখান থেকে এটা করলে কত আসবে? 375। হ্যাঁ হ্যাঁ স্যার আর আমরা যদি তোমার ইউটাকে 100, টিটাকে 15 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 15 এর স্কোয়ার করি, তাহলে কত আসবে? একই আসছে। -370. না না, মাইনাস আসবে না, আচ্ছা স্যার। মাইনাস আসবে না। মানে দুটো সিচুয়েশনেই তোমার ভার্টিক্যাল হাইটটা সেম থাকবে। বিষয়টা হচ্ছে যে প্রথম 5 সেকেন্ডে এটা উপরের দিকে যাচ্ছিল, আর 15 সেকেন্ডে এটা নিচের দিকে নামছিল। তো ওই ইনস্ট্যান্টে মনে পড়ে তো ওই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে আমরা দেখিয়েছিলাম যে যে কোনো একটা ভার্টিক্যাল হাইটকেও দুবার ক্রস করবে এক্সেপ্ট হাইয়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট। লোয়েস্ট পয়েন্টটা তাও করবে, হাইয়েস্ট পয়েন্টটাকে একবারই ক্রস করবে। তার মানে যাওয়ার সময় এবং আসার সময় দুবার করে এক একটা হাইটও ক্রস করবে, যার ফলে এটা দুটো করে আমরা সলিউশন পাবো। ঠিক আছে? যার ফলে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট 5 থেকে 15, এই জায়গাটাই হচ্ছে তোমার পজিটিভ ডিসপ্লেসমেন্ট, আর এই জায়গাটা নেগেটিভ ডিসপ্লেসমেন্ট ইকুয়াল, যার ফলে টোটাল ডিসপ্লেসমেন্ট 5 থেকে 15-এর মধ্যে 0 হবে।
কিন্তু ডিস্টেন্স কভার কি হবে, এই দুটো এরিয়াকে অ্যাড করলেই আমরা পেয়ে যাব। এই দুটো এরিয়াকে অ্যাড করলে বেসিক্যালি কত আসবে, এটা তোমার 125 আসবে, এটাও 125 আসবে, ঠিক তো? আসবে তো? হ্যাঁ স্যার। এইটা 125 কি করে আসবে, তেমন একটা ঝামেলার কিছু নেই। তোমার এই যে হাইটটা কত, ভি এর ইকুয়েশনে বসিয়ে দেবে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ইউ হচ্ছে 100 মাইনাস 10 ইন্টু টি হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 50, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 50, তাহলে এটা 125 আসবে। বুঝতে পেরেছো এই এরিয়াটা কত আসবে, 125। তার মানে 5 থেকে 15 সেকেন্ডের মধ্যে ডিস্টেন্স কভার করবে কত, 250 মিটার, আর ডিসপ্লেসমেন্ট হবে 0। আচ্ছা, potential difference in an open circuit for a cell is 2.2 volts. When a 4 ohm resistor is connected between its two electrodes, the potential difference becomes 2 volt. তার মানে বোঝাই যাচ্ছে এটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তাহলে এইখানে যখন আমরা এই পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করছি উইদাউট ইউজিং, মানে আন্ডার ওপেন সার্কিট কন্ডিশন, উইদাউট ইউজিং এনি এক্সটার্নাল রেজিস্টার, সেই সময় বেসিক্যালি ওর ইএমএফটা প্রোভাইড করবে, তাই তো? ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে স্মলার করে নাও, তাই তো? ওপেন সার্কিট কন্ডিশনে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাই তো ইএমএফ। হ্যাঁ স্যার। এবারে এখানে এক্সটার্নাল সার্কিটে আমি 4 ওহমকে কানেক্ট করে দিলাম, তাহলে 2.2 ডিভাইডেড বাই আর প্লাস 4, এটা হচ্ছে এই সার্কিটে কারেন্ট, ঠিক আছে? এবার এইটাকে আমরা 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই রেজিস্টারের অ্যাক্রসও পোটেনশিয়াল ডিফারেন্স পাবো, আবার এইটার অ্যাক্রসও পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। মানে এ আর বি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স এবং সি এবং ডি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম। তাহলে এটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলেও যা পাবো, আর 2.2 মাইনাস আর ইন্টু এটা করলেও একই পাবো। মানে বলতে চাইছি যে 2.2 মাইনাস আর ইন্টু কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে তোমার 2.2, এই যে কারেন্ট যেটা, এটা কারেন্ট 2.2 আর প্লাস 4, তো এইটাও হচ্ছে তোমার 2 ভোল্ট আর এটাও 2 ভোল্ট, দুটো একই। তো যে কোনো একটা ইকুয়েশনকে সলভ করো, করে আর ইকুয়াল টু কত বার করো, দেখো আর ইকুয়াল টু কত পাচ্ছে। স্যার 0.4। তাহলে 4.4 ইজ ইকুয়াল টু আর প্লাস 4, তার মানে আর ইকুয়াল টু 0.4। স্যার এটা আরেকবার বোঝাবেন? কি বুঝতে চাও বলো, কারেন্টের এক্সপ্রেশনে তো নিশ্চয়ই অসুবিধা নেই কিছু। না স্যার, তারপর থেকে। তারপরে কি ইনফরমেশন দেওয়া আছে দেখো, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিকামস 2 ভোল্ট। কখন, যখন এই 4 ওহমটাকে কানেক্ট করা হচ্ছে, যার ফলে পোটেনশিয়াল ডিফারেন্সটা 2 ভোল্ট কার অ্যাক্রসে, এ আর বি এর অ্যাক্রসে। তাহলে এ আর বি এর অ্যাক্রসে যা পোটেনশিয়াল ডিফারেন্স, সি এবং ডি এর অ্যাক্রসেও একই পোটেনশিয়াল ডিফারেন্স, তাই তো? ওকে স্যার। তো তাহলে 2.2 ডিভাইডেড বাই আর প্লাস 4, এটা হচ্ছে কারেন্ট, মাল্টিপ্লাইড বাই 4, এটা ইকুয়াল টু 2। অল্টারনেটিভলি আমি যেরকম ভাবতে পারি যে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে এই যে 2.2 মাইনাস আর ইন্টু আই, এটাকে সলভ করে দেখো, সেম রেজাল্ট পাবে। বুঝলে? তাহলে এখান থেকে কি হবে, 2.2, তাহলে কি আসছে বলো, 2.2 মাইনাস 2 মানে কত, 0.2,
তাহলে 0.2 ইজ ইকুয়াল টু 2.2 ডিভাইডেড বাই r প্লাস 4 ইন্টু r। হলো তো? একটা করে পয়েন্ট সরিয়ে দাও, তাহলে 2r প্লাস 8 ইজ ইকুয়াল টু 22r। তাহলে কি হলো? 20r ইকুয়াল টু 8। তাহলে r ইকুয়াল টু কত আসবে? 0.4। যেভাবেই করো না কেন সেম আনসার পাবে, কেমন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 11টা দেখো আগে। এই সার্কিটের মধ্যে কার মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট হবে? 11 এ স্যার কেন আর এর মধ্যে হবে? সে ইনভার্সলি প্রপোর্শনাল হুম, আর তিনটে আর এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কেন কনজিউমড হবে? কারণটা কি? কারণ এখানে তিনজন প্যারালালে কানেক্টেড আছে, মানে তিনজনের অ্যাক্রসে ইকুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স, তাই তো? তাহলে তিনজনের অ্যাক্রসে যদি ইকুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স হয়, তুমি কারেন্টের টার্মেও ভাবতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তিনজনের অ্যাক্রসে ইকুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স ভি, যার ফলে যার রেজিস্ট্যান্স সব থেকে কম তার মধ্যে পাওয়ার কনজাম্পশন সব থেকে বেশি হবে, যার ফলে অ্যাসারশন এবং রিজনিং দুটোই ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10টা কি করবে? ইলেকট্রিক বাল্বস এর রেটিং দেওয়া আছে এবং ওদেরকে সিরিজে কম্বাইন করা হয়েছে। তাহলে এদের রেজিস্ট্যান্স গুলো কার কত? স্যার ভি স্কোয়ার বাই পি করে ভি পাওয়া যায়। স্কোয়ার বাই পি করে রেজিস্ট্যান্স গুলো কত কত পাচ্ছ বলো? স্যার একটা 44 × 44 আর একটা 22 × 22। একটা 44 × 44 আর একটা 22 × 22। আচ্ছা, আর কানেক্টেড ইন সিরিজ, এবার দুজনে সিরিজে আছে, তাই তো? হ্যাঁ তাহলে স্যার। এটা 2r হলে এটা r, তাই তো? হ্যাঁ না, স্যার। এটা 4r, তাই তো? না স্যার 2R 4R হ্যাঁ স্যার। হুম। এবারে এবার এই 25 ওয়াট 100 ওয়াট কে সিরিজে কম্বাইন করে দেওয়া হয়েছে। তাহলে সিরিজে কম্বাইন করলে দুজনের মধ্যে ইকুয়াল কারেন্ট যাবে, তাই তো? কি? হ্যাঁ স্যার। সিরিজে কানেক্ট করলে ইকুয়াল কারেন্ট যাবে, যার ফলে কত কারেন্ট যাচ্ছে আমি আর বার করছি না। তাহলে আই স্কোয়ার 4r, আর ওইদিকে কত? আই স্কোয়ার 4r হচ্ছে তোমার P1, আর এদিকে আই স্কোয়ার ইন্টু আর, এটা হচ্ছে P2। তাহলে P1 আর P2 এর মধ্যে কি কানেকশন? P1 ইকুয়াল টু 4P2, নাকি? কি? P1 ইকুয়াল টু 4P2 তো? হ্যাঁ স্যার। তাহলে P1 ইকুয়াল টু 4P2 কার মধ্যে দেওয়া আছে? অপশন নেই। অপশন ডি। যার ফলে দেখো আমি একদম প্রথমে কি করলেন? হ্যাঁ বলো। একদম প্রথমে 4r আর আরটা একবার বলবেন কি করে করলেন? এই 44 × 44 মানে কি? তার মাল্টিপ্লাই করলে কিছু একটা পাওয়া যাবে তো? হ্যাঁ যা স্যার। পাওয়া যাবে সেটা কি এর 4 টাইমস হবে? হ্যাঁ হবে তো? তাহলে এটা যদি আর হয় তাহলে এটাকে 4r ভাবতে অসুবিধা নেই, তাই না? বুঝছো? হ্যাঁ স্যার। তো সেই জন্যে
এখানে যেহেতু এমন ভাবে অপশনস গুলো দেওয়া আছে যে আমার এক্সাক্ট ক্যালকুলেশন না করলেও চলবে, সেই জন্য আমি একটু সময় বাঁচালাম আর কি। এই কারেন্টটা এক্স্যাক্টলি কত বার করলে, যেটা আমি বার করতে পারতাম, এই আই ইকুয়াল টু কত হতো, 220 ডিভাইডেড বাই তোমার ওই 44 ইন্টু 44 প্লাস 22 ইন্টু 22। কিন্তু এই ক্যালকুলেশন করতে তো সময় যেত, তো সেই জন্য আমি কারেন্ট এই ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করলাম, এমনি কিছু না। ঠিক আছে, দুটোর মধ্যে ইকুয়াল কারেন্ট যাবে, রেশিও করলে বাদ হয়ে যাবে, তো সেই জন্য আর কারেন্টটাকে বের করলাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9টা কি করছো? A student connects an ammeter A and a voltmeter V to measure a resistance capital R. If the voltmeter reads 20 volt, ammeter reads 4 ampere, then R is. এটা কি মনে করছো? স্যার লেস দেন 5 ওহম হবে। হ্যাঁ স্যার, লেস দেন স্যার। এটা 20 ভোল্ট, এটা 4 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট এখানে রেজিস্ট্যান্স এখানে 5 ওহম হবে, কিন্তু হুম, যদি ইন্টারনেট থাকে তাহলে তো 5 ওহমের থেকে কমও হতে পারে। দেখো এখানে এই 4 অ্যাম্পিয়ার এই কারেন্টের রিডিংটা ঠিকঠাক আছে, ঠিক তো? এই কারেন্টের রিডিংটা ঠিক আছে। এরার আছে কার মধ্যে? এরার আছে এই 20 ভোল্টের মধ্যে, সামান্য এরার আছে, রাইট? কারণ এখানকার যে ভোল্টেজটা, অ্যাকচুয়াল ভোল্টেজটা তাহলে কি হবে? অ্যাকচুয়াল ভোল্টেজটা লেস দ্যান ভি, তাই কি না? আর এর অ্যাক্রসে যে অ্যাকচুয়াল ভোল্টেজ, সেটা কি লেস দ্যান ভি হওয়া উচিত তো, নাকি? কারণ ওখানে আমি অ্যামিটারের ভোল্টেজ ডিফারেন্সটাও তো নিয়ে নিয়েছি, অ্যামিটারের ভোল্টেজ ডিফারেন্সটা তো আমি কনসিডার করেছি, নাকি? ফলো করতে পারছো কি বলছি? যার ফলে আমাদের আর ইকুয়াল টু কি হওয়া উচিত? আর ইকুয়াল টু হওয়া উচিত অ্যাকচুয়ালি এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স, ভি ড্যাশ ডিভাইডেড বাই 4। এবারে সিচুয়েশনটা কি না, ভি গ্রেটার দ্যান ভি ড্যাশ, তাহলে ভি বাই 4 গ্রেটার দ্যান ভি ড্যাশ বাই 4। এবার ভি বাই 4 মানে কত? তার মানে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সটা কি হবে? অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সটা 5 এর থেকে কম হবে। আমার কথাটা ফলো করতে পারছো কি বলছি? আমার কথাটা কি স্যার একবারে বলে দেবেন? স্যার কিন্তু ভোল্ট মিটারের এটা অ্যাক্রসেও আরেকবার তো বলে কারেন্ট দেবেন? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু দেখাবেন? স্যার হ্যাঁ ভোল্ট মিটারের অ্যাক্রসেও তো কারেন্ট যাচ্ছে তাহলে, হ্যাঁ, মানে ভোল্টমিটারের কাছে কারেন্ট সামান্য। যাচ্ছে, ভোল্টমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সত্যি কথা। কিন্তু অ্যামমিটার যে কারেন্টটা মেজার করছে, সেটা ভোল্টমিটার দিয়ে যাওয়া কারেন্ট মেজার করছে না। অ্যামমিটার কোন কারেন্টটা মেজার করছে? অ্যামমিটার যে কারেন্টটা মেজার করছে, যেটা তোমার রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাই মেজার করছে। বুঝতে সেটা পারছো? আইডিয়াল অ্যামিটার হলে তো ইকুয়াল টু 5 ওহম হতো। আইডিয়াল হলে তো এই প্রশ্নটাই এক্সিস্ট করতো না। আচ্ছা, দেখো, অ্যামমিটারটা সরাসরি রেজিস্টারের সঙ্গে সিরিজে আছে, যার ফলে অ্যামমিটারের কারেন্টটাতে অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু ভোল্ট মিটারটা রেজিস্টারের সঙ্গে সরাসরি প্যারালালে নেই, যার ফলে ভোল্ট মিটারের রিডিংটা
একটুখানি বেশি আছে। বুঝতে পারছো কি বলছি? ভোল্টমিটারের রিডিংটা একটু বেশি আছে, যার ফলে 20/4 এই রেজাল্টটা একটু বেশি এসছে। 20/4 এই রেজাল্টটা একটু বেশি আসছে অ্যাকচুয়ালের থেকে। ফলো করতে পারছো কি বলছি? আবার বলছি, এইটা ওকে, কিন্তু এই ভোল্টমিটারের রিডিংটা এখানকার রিডিং এর তুলনায় একটু বেশি, সুতরাং 20/4 করলে একটু বেশি আসবে। তাহলে হবে কত? 5 যদি একটু বেশি হয় তাহলে অ্যাকচুয়ালটা 5 এর থেকে কম হবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। যদি আমরা এরম ভাবে কানেকশনটা করতাম, তাহলে কি বলতে? তাহলে এবার অ্যামমিটার ভুল দিচ্ছে, যেহেতু অ্যামমিটার তো টোটাল কারেন্ট মেজার করছে, মানে শুধু রেজিস্টার দিয়ে যেটা যাচ্ছে সেটাও সাথে, মানে ভোল্ট মিটার যেটা যাচ্ছে তার সাথেও ইনক্লুড করছে। তার মানে এখানে যে কারেন্টটা দেখাচ্ছে সেই কারেন্টটা আর এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা অ্যাকচুয়ালি, এই আইটা অ্যাকচুয়ালি 4 এর থেকে কম, তাই তো? আইটা কি? আইটা 4 এর থেকে কম, কিন্তু রেজিস্ট্যান্স ইকুয়াল টু কত? 20/I। কিন্তু আমরা করছি কত? আমরা মেজার করছি কত? আমরা মেজার করছি অ্যাকচুয়ালি 20/4, কিন্তু হওয়া উচিত কত? হওয়া উচিত কত? 20/I। 20/4। তাহলে 20/4 করলে আনসার কত হওয়া উচিত? গ্রেটার দ্যান 5। গ্রেটার দ্যান 5। 20/4 হলে গ্রেটার দ্যান 5 আনসার আসা উচিত। তাহলে এইরকম কানেকশন করা হলে আনসার হবে এটা। এটা কিন্তু ভালো প্রশ্ন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8টা দেখো। আমরা তো অতীতে করেছি এরকম, মনে পড়ে তো? এটা ওই যদি A পোটেনশিয়াল হয়, মার্ক করে করে। এটাকেও এ মার্ক করতে পারবো। এটা যদি বি হয়, এটাকেও বি মার্ক করতে পারবো। তাহলে বেসিক্যালি এদের কানেকশনটা কেমন? এদের কানেকশনটা কেমন? এবির মধ্যে এটা আছে, এবির মধ্যে এটা আছে, এবির মধ্যে এটা আছে। তাহলে এই কানেকশন গুলো কেমন? প্যারালাল, প্যারালাল। তিনটেই সেম পোটেনশিয়ালে। তিনটেই সেম পোটেনশিয়াল। তাহলে কারেন্ট কত হবে? 8 ওহমের মধ্যে হবে 24/8, 6 এর মধ্যে হবে 24/6, 12 এর মধ্যে হবে 24/12। তাহলে 3, 4, 2। তা টোটাল কারেন্ট কত? 9 অ্যাম্পিয়ার। ঠিক আছে? ধরো এরকম একটা সার্কিট দেখিয়ে তোমাকে বললো যে বলো 8 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। সেই জন্য আমি আলাদা আলাদা করে দেখালাম কার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। সারা বছর যা হয়েছে সেগুলো করতে পারলেই হবে। A converging lens is used to form an image on a screen. এবার upper half of the lens is covered by an opaque screen. তাহলে এটা কি হবে? অপশন ডি হবে। কমপ্লিট ইমেজ উইল বি Complete image will be formed of ডিক্রিজ ইন্টেন্সিটি। decreased intensity. Decreased intensity. যেহেতু অর্ধেকটা ঢেকে দেওয়া হয়েছে, ইন্টেন্সিটি অফ লাইট কমে যাবে, কিন্তু ইমেজটা পুরোই তৈরি হবে। এগুলো করা কোশ্চেন কিন্তু, হ্যাঁ।
স্যার 8 নম্বরটা আরেকবার বলবেন? এটা আগে তো অনেকবার কথা হয়েছে রে বাবা এটা নিয়ে। স্যার 8। এটা বুঝছিস না? এই পয়েন্টটাকে এ মার্ক করলাম, এই পয়েন্টটাকে বি মার্ক করলাম, তাহলে এই যে এখান থেকে তার দিয়ে এরকম ভাবে তুলে দেওয়া আছে, তার মানে এইটাও এর পোটেনশিয়ালও হবে ইকুয়াল টু বি এর পোটেনশিয়াল। এখান দিয়ে সরাসরি তারের যোগাযোগ আছে, তাহলে এটারও পোটেনশিয়াল হবে এ এর পোটেনশিয়াল। তাহলে এফেক্টিভলি এ এবং বি এর মধ্যেই তিনজন কানেক্টেড আছে। দেখো তিনজনেরই দুদিকে এ অথবা বি আছে। তার মানে কি হলো, ওকে স্যার। সবার অ্যাক্রসে ইকুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স। বি এবং ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? এই রাস্তায় কারেন্ট কত আর এই রাস্তায় কারেন্ট কত? I1 কত লিখবো? 40 ডিভাইডেড বাই I1 ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 40 প্লাস 60। আর I2 ইকুয়াল টু কত? 40 ডিভাইডেড বাই 90 প্লাস 110। তাহলে 40 বাই 100 মানে কত? 0.4, আর এটা 0.2। তাহলে VA মাইনাস VB ইউজিং ওহমস ল, 40 ইন্টু 0.4, তাহলে 16। আর VA মাইনাস VD ইকুয়াল টু 90 ইন্টু 0.2, তাহলে 90 ইন্টু 0.2 মানে হচ্ছে 18। তো আমরা যদি ইকুয়েশন 2 মাইনাস 1 করি, তাহলে 2 মাইনাস 1 করলে VD ক্যান্সেল হয়ে যায়, তোমার VA ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো 2 মাইনাস 1 করলে VB মাইনাস VD ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। ঠিক আছে কিনা দেখে নাও। ঠিক আছে। sir. A filament lamp is placed inside water of refractive index 4/3 at a depth 3 meter. Find radius of the circular portion appears to be illuminated when seen from the above. রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ করে ইকুয়াল টু মিউ। না, এটা ঠিক রিয়েল ডেপথ অ্যাপারেন্ট ডেপথের কোশ্চেন না। স্যার √7 আসছে এই সার্কেল অফ ইলুমিনেশন। হ্যাঁ, রিয়েল ডেপথ অ্যাপারেন্ট ডেপথের ফর্মুলাটা তখনই কাজে লাগে যখন তোমার উপর থেকে স্মল অ্যাঙ্গেলে দেখা হয়। তাহলে এখানে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ধরে করতে হবে? এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ধরে করতে হবে। এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যেটা ইনসিডেন্ট হবে সেটা এরকম ভাবে চলে যাবে অ্যালং দ্য ইন্টারফেস, এবং এই যে আর রেডিয়াসটা ইলুমিনেটেড হবে, বাকিটা তোমার
অ্যালং ইন্টারফেস চলে যাবে। সুতরাং এটা যদি এইচ হয় তাহলে আর বাই এইচ ইকুয়াল টু কত? ট্যান থিটা সি। ট্যান থিটা সি মানে সাইন থিটা সি বাই কস থিটা সি। সাইন থিটা সি মানে 1/μ, আর কস থিটা সি মানে 1 - 1/μ²। তাহলে এটা কি এসে যাবে? 1/√μ² - 1। তাহলে আর ইকুয়াল টু এইচ বাই √μ² - 1। ঠিক আছে, আর ইকুয়াল টু এইচ বাই √μ² - 1। স্যার এই লাস্টের স্টেপটা বুঝতে পারলাম না, বলে দেবেন? তুমি একটু নিজে করো না। কস থিটা সির জায়গায় কি বসাবে? কস থিটা সির জায়গায় √1 - sin² থিটা সি। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলে সাইন থিটা সি ইকুয়াল টু কি লেখা যাবে? 1/μ। এটা মনে আছে তো? হ্যাঁ স্যার। তো তাহলে এই 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 ক্যালকুলেশনটা থেকে কি আসবে বলো? এটা কি আসবে? স্যার ওই ব্যাপারটা বুঝতে পেরেছি, এই জায়গাটাই বুঝতে পারিনি। ও, তাহলে এটাকে 1 রেখে দাও। আর এই যে মিউ ইন্টু √1 - 1/μ² লেখো। এবার মিউটাকে স্কোয়ার রুটের মধ্যে ঢোকালে কি হবে? স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1/√μ² - 1 হবে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। পরের কোশ্চেনে যাওয়া যাক। তাহলে এই ফর্মুলাটা মনে রেখো, ওই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর শুধু ওরকম ডাইরেক্ট ইউজ করে দিলে হবে না কিন্তু। হ্যাঁ, কোথা থেকে এলো দেখিয়ে তারপর ইউজ করতে হবে। 14টা কি বলছে? কনসিডার আ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ f placed between an object and screen separated by distance d. Establish their relation to form a real image. এটাও তো ক্লাসে পড়া। F1 + F2। স্যার মানে ধরো এই হচ্ছে অবজেক্ট, আর এই হচ্ছে স্ক্রিন, আর এইখানে লেন্স দেওয়া আছে যার ফোকাল লেন্থ হচ্ছে f, এবং এদের মধ্যে সেপারেশনটা হচ্ছে ক্যাপিটাল ডি। এবার রিয়েল ইমেজ তৈরি হতে হবে, তাই তো? রিয়েল ইমেজ তৈরি হতে গেলে এটা অবজেক্ট ডিস্টেন্স, এটা ইমেজ ডিস্টেন্স, 1/v - 1/u = 1/f। এই ফর্মুলা থেকে ইউটা যেহেতু মাইনাস, তাহলে 1/v + 1/u = 1/f। আর এদিকে u + v = d ম্যাগনিটিউড ওয়াইজ। ফলো তো 1/d - u + 1/u = 1/f। তাহলে নিউমারেটরে d ডিভাইডেড বাই u × d - u = 1/f। তাহলে fd = ud - u²। তাহলে u² - d × u + fd = 0। এত পর্যন্ত ঠিক আছে রে? হ্যাঁ স্যার। এবার এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন, এর যদি রিয়েল সলিউশন পেতে হয় তাহলে ডিসক্রিমিনেন্ট কি হতে হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে d > 4a। তাহলে রিয়েল ইমেজ তৈরি হওয়ার শর্ত কি? এই যে সেপারেশনটা যেন 4f এর থেকে বেশি হয় অথবা সমান হয়। যদি d = 4f হয় তাহলে সেটা কোন সিচুয়েশন? এটাও 2f, এটাও 2f।
বুঝতে পারলে? তার মানে ওদের যে সেপারেশনটা সেটা যেন অ্যাটলিস্ট ইকুয়াল টু 4f হয়, তাহলেই রিয়েল ইমেজটা তৈরি হবে। আমার কথাটা বুঝছো? স্ক্রিনে যদি রিয়েল ইমেজ তৈরি হতে হয়, অবজেক্ট এবং স্ক্রিনের মধ্যে সেপারেশনটা অ্যাটলিস্ট ইকুয়াল টু 4f হতে হবে। ঠিক আছে তো? মনে থাকবে তো? ইয়েস স্যার। এটা ইভেন ক্লাস হ্যাঁ 12 স্যার। দিতে পারে। যখন তুমি ক্লাস 12-এ পড়বে তখনও এরকম প্রশ্ন আসে। আচ্ছা, টু লেন্স, ওয়ান কনভেক্স and other concave, separated by distance d. If parallel rays remain parallel after passing through the lens system, find d. কনভেক্স ফোকাল লেন্থ হচ্ছে f1, কনকেভের হচ্ছে f2, ওদের সেপারেশন d। তাহলে প্যারালাল রে যদি প্যারালাল থাকে তাহলে তোমার ওদের সেপারেশনটা f1 এবং f2 টার্মে কত? তাহলে ডি ইকুয়াল টু কত হবে, F1 প্লাস F2 F1 minus F2. মাইনাস। আমরা কিন্তু আগে করেছি এটা। F1 minus F2. সবকিছু ভুলে গেলে চলবে না কিন্তু। যদি দুটোই কনভেক্স হয় তাহলে সেক্ষেত্রে f1 প্লাস Plus. f2, তাই তো? হ্যাঁ। তাহলে এইখানে সিচুয়েশনটা হচ্ছে তাহলে এটা তোমার এরকম, তাহলে এইটা হচ্ছে f1 আর এইটা হচ্ছে f2, তাই তো? আর এটা হচ্ছে d। তাহলে d ইকুয়াল টু কত? f1 মাইনাস f। আর যদি দুটোই কনভেক্স হতো তাহলে কি করতে? তাহলে এটা f1, এটা f2, তাহলে d ইকুয়াল টু কত লিখতাম আমরা? বুঝতে পারলে? মনে থাকবে তো? ইয়েস স্যার, কিন্তু প্রথম কেসে কেন এই ডায়াগ্রামটা হতে পারবে না? মানে আপনি যে দ্বিতীয় ডায়াগ্রামটা এঁকেছেন ওখানে আরেকটা কনকেভ লেন্স লাগিয়ে দিলে কি অসুবিধা হবে? মানে এইটার জায়গায় ইয়েস স্যার। কনকেভ দিলে কি হবে? এটা কি কনভার্জ করবে? কনকেভ হলে তো আরো ওইদিকে চলে যেত, তাই না? হ্যাঁ। ইয়েস স্যার, ইয়েস। মনে পড়েছে তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। A ray of light from denser medium strikes a rarer medium at an angle of incidence I. The reflected and refracted rays make an angle of 90 degree with each other. The angle of reflection and refraction are R and R dash respectively. Find the critical angle. কি বলতে চেয়েছে? ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে লাইট যাচ্ছে,
আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি আই হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও কত হবে? আই হবে, তাই তো? কি এদিকে এইটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আচ্ছা, কোয়েশ্চেনে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো বাদ দাও, আমি যেরকম যেরকম বলছি সেটা দেখো। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটাকে আমি আর ধরছি। হ্যাঁ, তো তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে? 90 ডিগ্রি বলে দিয়েছে, তাই তো? কি তাহলে এটা ইয়েস 90 স্যার। ডিগ্রি বলে দিলে আই প্লাস আর ইকুয়াল টু কত? আই প্লাস আর ইকুয়াল টু 90, ঠিক আছে? এবারে মিউ ইকুয়াল টু কত? মিউ ইকুয়াল টু আমরা কি লিখবো? সাইন আর বাই সাইন সাইন আই নাকি? হ্যাঁ আরে, মিউ ইকুয়াল টু আমরা কি লিখবো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু আমরা কি লিখবো বলো? সাইন আর বাই সাইন আই। বাই সাইন আই। সাইন আর বাই সাইন আই লিখবো তো? হুম, অসুবিধা নেই তো কারো? না স্যার। যখন স্নেলস ল গোলমাল হয়ে যাবে সবসময় মনে রাখবে যে এইটা যদি মিউ ওয়ান হয়, এটা যদি মিউ টু হয়, তাহলে মিউ ওয়ান সাইন আই ইজ ইকুয়াল টু মিউ টু সাইন আর। ঠিক আছে, বলো তো। আমি যদি মিউ ওয়ান বাই মিউ টু বের করতে চাই, তাহলে এটা কি এসে যাবে? মিউ ওয়ান মানে হচ্ছে ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু সেকেন্ড মিডিয়াম, তাহলে মিউ টু তে ডিভাইড করলাম, মিউ ওয়ান বাই মিউ টু কি আসবে? সাইন আর বাই সাইন আর। তাহলে এইটাই হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সো কল্ড। তাহলে মিউ হচ্ছে সাইন আর বাই সাইন আই। তো ন্যাচারালি তুমি সাইন আই এর জায়গায় কি লিখতে পারবে? সাইন আই এর জায়গায় কি লিখতে পারবে? কস আর লিখতে পারবে, তাই তো? তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু কি লিখতে পারবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়ে গেল? ট্যান আর। ট্যান আর। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে গেল ট্যান আর। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পেতে গেলে তোমায় কি লিখতে হয়? সাইন থিটা সি ইকুয়াল টু 1/মিউ। ঠিক আছে, সাইন থিটা সি ইকুয়াল টু কত? 1/মিউ। বুঝতে পারলে তো? তাহলে এইখান থেকে কিন্তু তুমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত হবে ডিটারমিন করে ফেলতে পারবে। স্টোরি লাইনটা ফলো করতে পারছো? হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে এটার কানেকশনটা ফলো করতে পারছো? যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তুমি এই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তুমি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের টার্মে লিখতে তাহলে কি লিখতে পারতে? এটাকে কট আই লিখতে পারতে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের টার্মে লিখলে কি লিখতে? কট আই লিখতে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে সাইন থিটা সি ইকুয়াল টু তুমি কট আইও লিখতে পারতো, এই সরি ট্যান আইও লিখতে পারতে, তাই না? কি 1/মিউ মানে মিউ মানে কটাই তো, তার মানে এটার জায়গায় তুমি ট্যান আই লিখতে পারতে। ঠিক আছে, তাহলে সাইন থিটা সি ইকুয়াল টু ট্যান আই, এখান থেকে কিন্তু তুমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের আইডিয়াটা করে ফেলতে পারো।
এই ইকুয়েশনটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, রেকর্ডিংটা পাঠালে আর একবার দেখে নিও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17। A metal block density 8 gram per cc is tied with another wood block density 0.8 gram per cc. The entire system just floats in water. If mass of wood is 5 kg, find mass of metal used. If mass of wood is 5 kg, find mass of metal used. এটা করেছো? তোর উত্তর কত আসছে? আমার তো মানে গ্রামে আসছে 10⁴/7। আচ্ছা, দেখছি। আমি মেটাল ব্লকের মাসটাকে স্মল এম ধরে নিচ্ছি, ঠিক আছে? এবারে ওর ওয়েট হচ্ছে এমজি, আর এদিকে তোমার ওই উড ব্লকের এটা হচ্ছে তোমার 50 এসআই ইউজ করছে। তাহলে জাস্ট ফ্লোট করছে মানে এটা ইকুয়াল টু আপথ্রাস্ট, জাস্ট ফ্লোট করছে মানে আপথ্রাস্ট। এবার এটা আপথ্রাস্ট হতে গেলে তোমার পুরো মেটাল ব্লকটাও ডুবে গেছে এবং উড ব্লকটাও ডুবে গেছে। ফলত 5 কেজির ভলিউম কত? 5 কেজির ভলিউম পেতে গেলে তোমার এটা ডেন্সিটি হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। তাহলে 5/800 হচ্ছে ওর ভলিউম। আর এদিকে মেটালটার ভলিউম কত? m/8000। তাহলে দুজনের টোটাল যে ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করছে এটা হচ্ছে এইটা। সো মাল্টিপ্লাই ইট বাই 1000, এটা হয়ে গেল কি ডেন্সিটি অফ ওয়াটার মাল্টিপ্লাই ইট বাই 10। তাহলে আপথ্রাস্টের যে ফর্মুলা আর্কিমিডিস প্রিন্সিপাল অনুযায়ী ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড, ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড এর মধ্যে কি আছে? ভলিউম অফ লিকুইড, যেহেতু ডুবে গেছে এত ভলিউমের ওয়াটারকে ডিসপ্লেস করেছে, মাল্টিপ্লাইড বাই ডেন্সিটি অফ ওয়াটার মাল্টিপ্লাইড বাই জি। তাহলে এটা কি হয়ে গেল? ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড। তাহলে ওয়েট এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 5/800 মাল্টিপ্লাইড বাই 1000, এই 10,000 কত আসবে? 5/800 মাল্টিপ্লাইড বাই 10,000। একটা দুটো, একটা দুটো, তাহলে 4 2 যা 25। তাহলে 125/2 এনিওয়ে। আর এই পার্টটা কি আসছে? m/8000 মাল্টিপ্লাইড বাই 10,000। তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে এমজি প্লাস 50। এবার 125/2 মানে কত? 125/2 মানে প্লাস 10/8 মানে হচ্ছে 5/4, 5/4 এম। 62.5 plus 1.25 m. আচ্ছা, আর এমজি মানে কত রে? এমজি মানে হচ্ছে 50, তাই তো? তাই না? 50 কেন, সরি, 10 এম। এমজি মানে হচ্ছে 10 এম। তাহলে তোমার 10 এম মাইনাস 5/4 মানে কত?
জি ইকুয়াল টু 10 নিয়ে নিলাম, তাহলে 10 মাইনাস 5/4 m ইজ ইকুয়াল টু 25/2, তাই তো? ঠিক লিখলাম তো? তাহলে 35/4 m ইজ ইকুয়াল টু 25/2। স্যার এম 10/7 আসছে। ঠিকই বের করেছিলাম তার মানে। আর তাহলে m ইকুয়াল টু কত পেলে? 10/7 কেজি। m কত পেলে? 10/7 কেজি। ঠিক আছে তো? ইয়েস স্যার, আমি গ্রামেই বার করেছিলাম, মানে 10⁵ হয়ে যাবে তাহলে। ঠিক আছে। এক কেজি মানে 10⁻³ গ্রাম, তাই তো? তাহলে 10 কেজি হলে 10⁻⁴ আসার কথা। 10⁻⁴/7। আচ্ছা, 18টা দেখো। পার্সন ড্রাইভিং আ কার উইথ স্পিড 72 কিলোমিটার/আওয়ার। এই 72 কিলোমিটার/আওয়ারটা মিটার পার সেকেন্ডে কত? 20 মিটার পার 20 মিটার পার সেকেন্ড। 20। হ্যাঁ স্যার। এবার দেখলো যে 100 মিটার দূরে একজন রাস্তা ক্রস করছে। ড্রাইভার অ্যাপ্লাইজ দ্য ব্রেক and retards the car with a retardation 5 meter per second square and is just able to avoid this accident. Find the reaction time. তো রিয়াকশন টাইম মানে হচ্ছে দেখা এবং ব্রেক অ্যাপ্লাই করার মধ্যে যে টাইম ইন্টারভাল। তো সেই সময়ের মধ্যে তো গাড়িটা একই স্পিডে গেছে, তাহলে 20 সেকেন্ড হচ্ছে রিয়াকশন টাইম, প্লাস বাকি যে ডিস্টেন্সটা কভার করবে সেটা কত? 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস। তাহলে এস হচ্ছে ইউ স্কোয়ার বাই 2a। তাহলে ইউ স্কোয়ার বাই 2a এটা ইকুয়াল টু জাস্ট বলেছে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করেছে, তার মানে 20t প্লাস ইউ স্কোয়ার হচ্ছে 20 ইন্টু 20, 2 ইন্টু রিটার্ড বলে দিয়েছে 5, এটা ইকুয়াল টু বলে দিয়েছে 100। তাহলে 250, তাহলে 20t ইজ ইকুয়াল টু 100 মাইনাস 40, মানে 60 সেকেন্ড। তার মানে টি ইকুয়াল টু হচ্ছে 3 সেকেন্ড। এই ক্যালকুলেশন ঠিক আছে? দেখে না তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 3 identical filament bulbs connected in series. First one is now connected in parallel with second one, and third one is in series with the combination. Compare their intensities with initial intensity. তাহলে কি করলে এটা? না, R1 R2 করে, মানে তিনটেই আর তাহলে। তাহলে এদের পাওয়ার গুলো প্রথমে, ইনিশিয়াল পাওয়ার গুলো কি আসবে?
তোমার কারেন্ট হচ্ছে V/3R, তার স্কোয়ার ইন্টু আর। প্রতি কোয়ার্টার পাওয়ার কনজাম্পশন কত আসবে? V²/9R ইনিশিয়াল। আর পরে কি করা হচ্ছে? তাহলে এইটা ইকুইভ্যালেন্ট হয়ে গেল R/2, এটা হয়ে গেল আর, তাই তো? কি বলো? তাহলে R/2 এবং আর হলে এদের মধ্যে পোটেনশিয়াল ড্রপের রেশিওটা কি আসবে? এটা আসবে তোমার, প্রথমটার অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত আসবে? কারেন্টের টার্মে করবো না ডাইরেক্ট ভি এর টার্মে করে দেবো? এইখানে কারেন্ট বের করতে গেলে V/R+R/2, তাই তো? তাহলে এখানে কারেন্টটা কত পেলে? সেকেন্ড সিচুয়েশনে কারেন্ট ইকুয়াল টু 2v/3r 2/3 VA 2/3 V/R। তাহলে সেই কারেন্টের হাফটা আবার এখান দিয়ে যাবে, মানে কি v/3r যাবে আর v/3r যাবে। V/3R, হ্যাঁ। তাহলে V/3R করে এখান দিয়ে যাবে। তার মানে ফার্স্ট যে গ্লোটা হচ্ছিল দুটো বাল্বের ক্ষেত্রে যেটা সেম থাকবে, থার্ড বাল্বের সাথে বেশি হয়ে যাবে গ্লোটা। রাইট, তাহলে এখানে P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু কি আসবে? V/3R এর স্কোয়ার ইন্টু আর। তাহলে এটা আসবে তোমার কি আসছে? তাহলে V²/9R। ওটা আর আর কেন করলেন স্যার? ওটা R/2 হতো না? না, এক একটার জন্য বলছি, ও ওকে। এক একটার জন্য। মানে R/2টা তো ইকুইভ্যালেন্ট ছিল, ইয়েস স্যার, ইয়েস স্যার। R/2টা ইকুইভ্যালেন্ট, যার ফলে R+R/2 করে আমরা কারেন্টটা বার করেছি। এবং সেই কারেন্টটা হচ্ছে তোমার এইটা। তাহলে সেই কারেন্টটা তোমার হাফ হাফ হয়ে যাচ্ছে, কিন্তু এটার মধ্যে দিয়ে ফুলটাই যাচ্ছে, তাই তো? তাহলে P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু কি থাকছে? এটা কি V²/9R থাকছে? হ্যাঁ রে, থাকছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে যেটা একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে এই কানেকশনটা করার ফলে এই দুটোর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু আগের মতো V/3 আছে। এখানেও যেমন এক একজনের অ্যাক্রসে V/3 ছিল, এখানেও তাহলে প্রথম দুটোর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপের কোনো চেঞ্জ হয়নি। এনিওয়ে, তাহলে পরেরটার ইন্টেন্সিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে 2V/3R হোল স্কোয়ার ইন্টু আর। তাহলে এটা তোমার 4/V²/9R। তাহলে কি হবে? থার্ড যে বাল্বটা তার পাওয়ার কনজাম্পশন 4 গুণ হয়ে যাবে, তাই তো? বুঝতে পারছো কি বলছি? তাহলে প্রথম দুটোর ইন্টেন্সিটি চেঞ্জ হবে না, কিন্তু তৃতীয়টার ইন্টেন্সিটি 4 গুণ হয়ে যাবে। বোঝা গেল? আপত্তি আছে? না স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 24টা দেখো। এটাও আগে করা বলেই মনে হচ্ছে। এই কারেন্ট গুলো কত করে? রেজিস্ট্যান্স গুলো তো 9 ওহম। তাহলে এই কারেন্ট গুলো 1 অ্যাম্পিয়ার নাকি?
বুঝতে পারছো? হ্যাঁ, 9/9 করে পাচ্ছি তো। ভি বাই আর করে। তাহলে অ্যামিটার রিডিংটা কি হবে? এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটার মধ্যে দিয়ে যে টোটাল কারেন্টটা যাবে সেটা এখান দিয়ে ফিরবে। আর এইখানকার কারেন্ট গুলো তো ডাইরেক্ট ফেরার রাস্তা আছে, ওরা তো এইখান দিয়েই ফিরে যাচ্ছে। তার মানে এই চারটে আগেই ফিরে যাচ্ছে, আর এই পাঁচটা পরে ফিরছে, অ্যামিটারের মধ্যে দিয়ে আসছে। তাহলে এটা রিডিং কত হবে? 5 অ্যাম্পিয়ার। আপত্তি আছে? না স্যার। আচ্ছা, এটা একটু নিজেরা করে বলো। 5 kg block floats just inside water. এটা ল্যাঙ্গুয়েজটা গোলমাল আছে। 5 kg block, metal block just floats inside water. মানে ডেনসিটি অফ মেটাল বেরিয়ে যাবে তাহলে, রিলেটিভ Relative ডেনসিটি density of metal তো 7.5 বলে দিয়েছে। Find হুম volume of cavity inside the metal. এটা নিজেরা করে বলো। ক্যাভিটি না থাকলে তো আরো ভাসতো না নাকি? ক্যাভিটি না থাকলে ভাসতো কি? ভাসতো না নিশ্চয়। তাহলে 5 ডিভাইডেড বাই 7.5 ইন্টু 10⁻³ এটা হচ্ছে অ্যাকচুয়াল ভলিউম অফ মেটাল, তাই তো? কি ওর মাস ডিভাইডেড বাই ডেনসিটি, ওটাই হচ্ছে ওর অ্যাকচুয়াল ভলিউম অফ মেটাল। এবার ভলিউম অফ ক্যাভিটি এটাকে নিয়ে নাও ভিসি, তাহলে এটা হয়ে গেল টোটাল ভলিউম। এবার এটাকে আমরা ডেনসিটি অফ ওয়াটার দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে আবার 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হয়ে গেল আপথ্রাস্ট। এই পুরো জিনিসটা কি হয়ে গেল? আপথ্রাস্ট। আবার বলছি, এইটা হচ্ছে তোমার 5 ডিভাইডেড বাই ওর যে ডেনসিটি, এটা হয়ে গেল অ্যাকচুয়াল মেটাল ভলিউম, আর এটা হচ্ছে ক্যাভিটি ভলিউম। এবার বলেছে জাস্ট ফ্লোট, মানে পুরোটা ডুবে গেছে। তাহলে পুরোটা ডুবে গেলে মেটালের ভলিউম এবং ক্যাভিটির ভলিউম পুরোটা জলের ভেতরে আছে। সো দ্যাট ইজ দ্য ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড। যেহেতু পুরোটা জলের ভেতর ঢুকে গেছে, সেই জন্য ইট ইজ অলসো দ্য ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড। সেই জন্য আমরা ডেনসিটি অফ ওয়াটার দিয়ে মাল্টিপ্লাই করলাম, ইন্টু 10 করলাম, এটা হয়ে গেল ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেসড। তাহলে এটাই হয়ে গেল আপথ্রাস্ট। তাহলে আপথ্রাস্ট ইকুয়াল টু এমজি। এমজি মানে কত? 5 ইন্টু 10, মানে ওর অ্যাকচুয়াল ওয়েট। তাহলে 0 0 বাদ চলে গেল। তাহলে হলোটা কি না, তোমার 10⁻³ দিয়ে ভেতরে মাল্টিপ্লাই করে দিলে 5/7.5 প্লাস 10⁻³ ইন্টু ভিসি ইকুয়াল টু 5। তাহলে 7.5 মানে কত? তাহলে 10⁻³ ইন্টু ভিসি ইকুয়াল টু 5 মাইনাস 5/7.5 মানে কি লেখা যায়? তাহলে 5 মাইনাস 2/3 করলে কত আসে? 5 মাইনাস 2/3 করলে 13/3। হ্যাঁ, তাহলে ভিসি ইকুয়াল টু কত এলো? 3/13 ইন্টু 10⁻³ মিটার কিউব। অর্থাৎ কি না, 3/13 ইন্টু 10⁻³ কিউবিক সেন্টিমিটার। 1 মিটার কিউব মানে 10⁻6 কিউবিক সেন্টিমিটার। তাহলে ক্যাভিটির ভলিউমটা কত? 3/13 ইন্টু 10⁻³ মিটার কিউবও লিখতে পারো, আর না হলে এটা লিখতে পারো, মানে 3000 ডিভাইডেড বাই 13 সিসি। বুঝতে পারলে?
তাহলে এইটা হচ্ছে ক্যাভিটির ভলিউম ইনসাইড। দেখো বুঝতে অসুবিধা আছে? এইটা কিন্তু এই এই প্রবলেম গুলো আরেকবার করে দেখবে, হ্যাঁ। আর্কিমিডিস প্রিন্সিপাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে টোটাল 9, 10, 11, 12 এর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর্কিমিডিস প্রিন্সিপাল কিন্তু লাগে, এবং এটা কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন এখান থেকে করা যায়। আচ্ছা 22 এরটা কি করবে, ট্রাই করেছো নাকি? এটা কি ট্রাই করেছো? ক্যালকুলেশন অনেক বাজে বাজে আসছে। আচ্ছা অনেক বাজে বাজে ক্যালকুলেশন আসছে, ঠিক আছে দেখছি। দেখো পিওর গোল্ডের ডেন্সিটি 19.3, আর এটা যখন তোমার এয়ারে আছে ওয়েট হচ্ছে 24.5 গ্রাম। তো তাহলে ওয়েটের লস কত হলো? ওয়েটের লস কত হলো? এটা কত? আপ আপ থ্রাস্টের ইকুয়াল। এটা আপথ্রাস্টের ইকুয়াল, ঠিক বলেছো, ভেরি গুড। তাহলে এটা আপথ্রাস্টের ইকুয়াল, তাহলে 3.5 ইন্টু জি লিখে দেবো আমরা। তাহলে জি দিয়ে মাল্টিপ্লাই করছি, হ্যাঁ, কিন্তু জি এর ভ্যালু বসাচ্ছি না। এবারে এইটা ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখবো? আপথ্রাস্ট মানে হচ্ছে ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেসড। ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেস, তার জন্য ভলিউম অফ ওয়াটার জানতে হবে। তাহলে ভলিউমের জন্য আমরা পুরোটাকে ভি লিখে দিচ্ছি, ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার, সেটাকে আমরা 1 নিচ্ছি, সিজিএস ইউজ করছি, কেমন, এবং তারপর একটা জি লিখছি। তাহলে কি পেয়ে গেলে? ভি ইকুয়াল টু কত পেয়ে গেলে? ভলিউম 3.5 সিসি, ঠিক তো? বুঝতে পারছো? এবারে ওর যে ওয়েট দেওয়া আছে 24.5, স্যার ওটা 3.3 হবে না? ও 3.3 হবে, লেখো 3.3 লেখো। তাহলে এবার 24.5 যে গ্রাম ওর ওয়েট, সেইটাকে যদি আমি ডেন্সিটিতে ডিভাইড করে দিই, তাহলে অ্যাকচুয়াল ভলিউম অফ গোল্ড সেটা পেয়ে যাব। তা 24.5 ডিভাইডেড বাই 19.3 করলে রাফলি কত আসে? 19 দিয়ে ডিভাইড করো 24 কে, ওই রাফলি 1.2 এর কাছাকাছি আসবে, কেমন? ক্যালকুলেটর দিয়ে করে দেখো, রাফলি 1.2 এর মতোই আসবে মনে হচ্ছে। যাই হোক, আমি কি করলাম বলো তো, ওই 24 ডিভাইডেড বাই 19 করলাম, যা আসছে তার থেকে অল্প একটু কমিয়ে দিলাম। 1.26 আসছে। এটা অ্যাকচুয়াল করলে 1.26 আসছে, মানে ক্যালকুলেটর ইউজ করলে। 1.269, ইয়েস স্যার। ও, যাই হোক, তাহলে তোমার হাউ মাচ ইজ দ্য ভলিউম অফ দ্য হলো পোর্শন, তাহলে সেটা কি করবো? তাহলে 3.3 যেটা পেয়েছিলাম সেটা কি, যে ভলিউমটাকে ও ডিসপ্লেস করছিল, কিন্তু অ্যাকচুয়াল ভলিউম অফ মেটাল কত? নিয়ার অ্যাবাউট 1.2 সিসি, যার ফলে হলো পোর্শনের ভলিউম কত? মাইনাস করলে পেয়ে যাবো। মাইনাস করে দিতে হবে। তাহলে অ্যারাউন্ড 2 কিউবিক সেন্টিমিটারের মতো, 2 সিসির মতো, তার মানে তোমার হলো স্পেস আছে, ঠিক আছে? তাহলে এই যে অপশন বি, বোঝা গেল? 2cc আসছে অ্যাপ্রক্স। আচ্ছা আচ্ছা, 21 এরটা তো আমরা বহুবার করেছি। Water drops are falling at a constant time interval of 0.1 second from height 20 meter. What will be the height of the third drop from ground when the first drop touches the ground?
এটা কি করেছো? স্যার ওই ফার্স্ট ড্রপ পড়ছে যখন মানে দুটো সাকসেসিভ ড্রপের মধ্যে টাইম আচ্ছা, ইন্টারভাল 1 দিয়ে নম্বর নিয়ে যখন নিয়েছি। ড্রপ পড়ছে তখন টাইম হচ্ছে 0, তাই তো? হ্যাঁ তাহলে এই জায়গাটা তোমায় ভাবতে হবে, 1 নম্বর ড্রপটা যখন পড়ছে তখন টাইম হচ্ছে 0। ফার্স্ট আর থার্ড এর মধ্যে 0.2 ওরকম করে হবে। যার ফলে এই 1 নম্বর ড্রপটা গ্রাউন্ড রিচ করতে কত সময় নেবে? Sir, 2 seconds. এত? প্রথম ড্রপটা গ্রাউন্ড রিচ করতে কত সময় লাগছে? 20 ইকুয়াল টু 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 seconds লাগছে স্যার। হ্যাঁ 2 সেকেন্ড তাহলে লাগছে। টাইম অফ ফ্লাইট, হ্যাঁ স্যার। হ্যাঁ 2 সেকেন্ড লাগছে। তাহলে টাইম অফ ফ্লাইট চলে আসবে 1.8 সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা তোমার 2 সেকেন্ড লাগছে প্রথমটা তোমার গ্রাউন্ড রিচ করতে। তাহলে 2 নম্বর ড্রপটা তার থেকে কিছুটা উপরে আছে, 3 নম্বর ড্রপটা আর একটু উপরে আছে। তাহলে 3 নম্বর ড্রপের যে টাইম অফ ফ্লাইট সেটা তাহলে কত? এইটা তাহলে হচ্ছে তোমার 1.9 সেকেন্ড, এটা 1.8 সেকেন্ড, তাই তো? কি বলো? হ্যাঁ, বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। প্রথম ড্রপটা 2 সেকেন্ডে গ্রাউন্ড রিচ করেছে, তারপরের ড্রপটা কতক্ষণ পর বেরিয়েছে? 0.1 সেকেন্ড পর। যার ফলে এটা তোমার 1.9 সেকেন্ড ধরে নেমেছে। থার্ডটা তাহলে 1.8 সেকেন্ড অব্দি নেমেছে। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 1.8 এর স্কোয়ার, তাহলে এতটা নেমেছে, তাই তো? তাহলে বাকি আছে কত? 20 মাইনাস 10/2 ইন্টু 1.8 এর স্কোয়ার। তাহলে এটা করলে কত আসে? 16.2, মোস্ট প্রবাবলি 16.2 আসছে। এত? তাহলে 1.8/2 মানে হচ্ছে 0.9। এবার 0.9, 20 minus 16.2 হবে। হ্যাঁ 0.9 ইন্টু 10, 0.9 ইন্টু 10 হচ্ছে মানে 9, 9 ইন্টু 1.8, এটা কত আসে? 16.2। সরি 16. 16.2 বলেছি। না, আমাদের ওই 20 মাইনাস আছে তো। হ্যাঁ স্যার। তাহলে 20 মাইনাস কত যেন বললি? 16.2. স্যার 3.8। কিন্তু এখানে তো বলেনি যে হাইট উইথ রেসপেক্ট টু হোয়াট, মানে আমি তো বলেছে 16.2 মনে বের আছে, করতে পারি। হোয়াট উইল বি দ্য হাইট অফ দ্য থার্ড ড্রপ ফ্রম গ্রাউন্ড। আর এইটা যেটা তুই বার করেছিস যে থার্ড ড্রপটা কতটা নেমেছে, নেমেছে কত? 16.2। তাহলে গ্রাউন্ড থেকে কতটা উপরে আছে? 20 মাইনাস 16.2। 28। ঠিক আছে? আপত্তি আছে? না স্যার। না স্যার। আচ্ছা 20 নম্বরটা দেখো। নো হবে, সার্কুলার মোশনে হয় If না। a distance of a point from a fixed point remains constant, can the first point move? কোনো একটা হ্যাঁ পয়েন্ট স্যার। থেকে ডিস্টেন্স এখানে ফিক্সড, ফার্স্ট সার্কুলার মোশন। সার্কুলার মোশন। তাই তো? হুম। সার্কুলার মোশনে সেন্টার থেকে মুভিং পয়েন্টের ডিস্টেন্সটা পাল্টায় না, তাই তো? সার্কুলার মোশনের জন্য কি হয়? সার্কুলার মোশনের জন্য বুঝতে পারছো, হ্যাঁ স্যার। সেন্টার থেকে মুভিং পয়েন্টের ডিস্টেন্সটা বদলায় না, যদিও মুভিং পয়েন্টটা নিজে ডিস্টেন্স কভার করে।
আচ্ছা 19টা কি করবে? x equal to t minus t square, find instant when velocity is 0. ut প্লাস হাফ এটি স্কোয়ারের সাথে কম্পেয়ার করে ut plus half at square আর এটা আপনি তোমার বলেছিলেন। হ্যাঁ তাহলে t minus t square, তাহলে u হচ্ছে 1 আর a/2 হচ্ছে -1। তাহলে v এর ফর্মুলায় কি বসবে? u plus at, তার মানে 1 minus 2 into t। তাহলে কখন ভেলোসিটি 0 হবে? at t equal to হাফ সেকেন্ড, তাই তো? ভেলোসিটি কখন 0 হবে? তাহলে আমরা কিন্তু এটা ক্যালকুলাস ইউজ না করে করলাম, বুঝলে তো? আমরা ক্যালকুলাস ইউজ না করে করলাম। কেউ যদি মনে করো ডিফারেন্সিয়েট করে করতে পারো, কিন্তু স্যার এক্সটা তো এক্সট্রা হচ্ছে পজিশন। হ্যাঁ স্যার, তাহলে আমরা এস ডিসপ্লেসমেন্টের ফর্মুলায় বসিয়ে কি করে করলাম? ও দেখো, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে চেঞ্জ ইন পজিশন, হ্যাঁ স্যার। ঠিক তো? হ্যাঁ স্যার। কিন্তু এখানে যদি তোমার ইনিশিয়াল পজিশন কিছু না দিয়ে থাকে, হ্যাঁ, হুম, তাহলে তোমার পজিশন এবং ডিসপ্লেসমেন্ট একই হয়ে যাবে। আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? কারণ এখানে তো আচ্ছা। ইনিশিয়াল পজিশন কিছু দেয়নি। যদি কোনো একটা কনস্ট্যান্ট টার্ম থাকতো তাহলে ওটা ইনিশিয়াল পজিশনকে ইন্ডিকেট করতো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো করো, আবার রাত্রে তাহলে 10টার সময় আবার তোমাদের প্রবলেম গুলো নিয়ে বসছি, কেমন?